বেসামালভাবে বলে, আর বিয়ে না করে কি করব? বিয়ে ছাড়া স্পর্শ করে কলঙ্ক করব কিভাবে? এই নারীর চোখের পানির এই ওজন আমি সহ্য করতে পারি না। আমি তো নিজের করতে চেয়েছিলাম, হালাল করে নিয়েছি। এখন চাইলেও যেতে পারবে না। আমার স্পর্শ ওর রক্ত ঝরায়, আমার উপস্থিতি ওর কলিজা কাঁপায়। কিন্তু আমি তো এমনটা চাচ্ছি না। এই ঘৃণার চাহনি আর সহ্য করতে পারছি না। গ্যাংস্টার বস হেরে যাচ্ছে একটা দৃষ্টির উপর। যত সব ফাকিং অনুভূতি। আরিশ কিছুক্ষণ গম্ভীর থেকে বলে, তুই নিজেই তো ঘৃণা জমিয়েছিস। টর্চার কম করেছিস ওকে? এত টর্চারের পরেও তোকে ভালোবাসবে মনে করিস? রক্তলাল চোখে তাকায় আরিশের দিকে। ভালোবাসলেও আমার সাথে থাকতে হবে, আর না বাসলেও। তবুও টর্চার কমালি না। শান্ত কণ্ঠে বলে, আমি টর্চার করতে চাই না। আর 5 জন সাধারণ মানুষের মতো আমার হৃদয়ে প্রেম নেই, ভালোবাসারই কাউকে চাওয়ার আকাঙ্ক্ষা নেই। যা আছে সবই মরিচিকা, হিংস্রতা, অশুভ ছায়া, ছিনিয়ে নিয়ে আসার তীব্র বাসনা। যখন ওর চোখে ঘৃণা দেখি, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আঘাত করে বসি বাজেভাবে, সামলাতে পারি না নিজেকে। এক হিংস্র হায়না হয়ে উঠি, যা ওর জন্য মঙ্গলজনক নয়। এতটা হিংস্র হয়ে গভীর আসক্তি কিভাবে জন্মাতে দিলি রিক? জানিস তো মাফিয়াদের দুর্বলতা থাকতে নেই। এখন তোর দুর্বলতা তো পুরো দেশ জেনে গিয়েছে। শত্রুদের সাথে প্রতিঘাত করবি কিভাবে? যদি তারা অ্যানিকে ছিনিয়ে নিতে আসে তখন? নিকের আঁখি ধীরে ধীরে লালচে হতে থাকে, চোয়াল শক্ত হয়ে আসে ধীরে ধীরে। গ্যাংস্টার বস তীব্র ক্ষোভ নিয়ে শক্ত গলায় বলে, নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত লড়ে যাব। কেউ যদি আসে, কলিজা টেনে আনবো। আর এটা সম্পর্কে ভালোভাবেই জানিস। আর যদি অ্যানিকে নিতে আসে? নিকে একই ভঙ্গিতে বলে। কলিজার ভেতরে লুকিয়ে রাখবো। আরিশ নিঃশ্বাস ছেড়ে পড়ে। চার দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছিস দিনের পর দিন, বাইরের আলো বাতাস দেখতে দিচ্ছিস না। মেয়েটার মানসিক সমস্যা হয়ে গেলে? নিম গ্রীবাদেশে নাড়িয়ে বাঁকা হেসে বলে। এমন হওয়ার কোনো চান্স নেই। আরিশ কপাল কুঁচকে বলে। মানে? নিক নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, আর গোপনে ট্রিটমেন্ট চলছে, মানসিক বিপর্যস্ত কিছুটা, তবে চিকিৎসা চলছে। আরিশ অবাক হয়ে বলে। অ্যানি জানে সেটা? নোপ। আরিশ ভ্রু নাচিয়ে বলে, আর কোন ডাক্তার আর কখন আসে উনি? ডক্টর ইজাবেলা মাসে একবার রাতে একটা সময় এসে দেখে যায়। ঘুমে বেহুশ হয়ে থাকে তখন। আরিশ অবাকের পর অবাক হচ্ছে। সেই জন্য তো সে অবাক হচ্ছিল, এত বড় বড় ট্রমা পার করার পরও সেদিন এতটা সুস্থ সবল দেখাচ্ছিল কিভাবে। আরিশ হয়তো অ্যানির দিকে তাকায়নি, কিন্তু 2-1 বার ভুলবশত তাকিয়েছিল। তখন এইটুকু বুঝেছে আগের থেকে আরও সুন্দর হয়েছে। শরীরে তেমন ক্ষত চিহ্ন নেই, স্বাস্থ্য অনেকটা উন্নতি হয়েছে। আরিশ চোয়াল শক্ত করে নিককে 2টা বিশ্রী গালি দিয়ে বলে, শালা সব কিছুতেই তুই ফার্স্ট। এতই যখন কেয়ার করিস তখন আঘাত করিস কেন? আঘাতও আমি করব, আবার সেই জায়গায় মলমও আমি লাগাবো। I won't give anyone even the slightest right to care for her, because she is my obsession, my fierce addiction. No drug has ever calmed me the way her presence, her familiar scent quietly steady my mind. আরিশ তপ্ত শ্বাস ফেলে বলে, নিক তুই অতিরিক্ত অ্যাডিকশন হয়ে যাচ্ছিস নিক। নিজেকে আটকা, তোর দুর্বলতা আর থাকতে নেই। ঠোঁট কামড়ে বলে। Time has passed. Yes. তাহলে এইভাবেই সারা জীবন ঘরবন্দি রাখবি? আরিশ গম্ভীর হয়ে বলে। এতটা হার্টলেস কেন হচ্ছিস? মেয়েটা কষ্ট পাবে। নিক তীক্ষ্ণ চোখে তাকায় আরিশের দিকে, হঠাৎ শার্টের কলারে চেপে ধরে চোয়াল শক্ত করে বলে, আর তোকে এত টেনশন করতে বলেছি আমি? আমার বইয়ের জন্য আমি আছি, তার স্বামী এখনো বেঁচে আছে। আবার যদি এইসব ফাকিং রিফ্লেকশন করতে আসিস, মাটির নিচে পুঁতে দিয়ে আসবো। আরিশ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, নিক আর ইউ ক্রেজি নিক? তুই আমাকেও সন্দেহ করছিস? তোর মনে হয় আমি অ্যানের দিকে অন্য দৃষ্টিতে তাকাবো? দাঁত পিষে বলে। কেন তাকাসনি? আরিশ থমথমে খেয়ে বলে, নিক অজান্তেই চোখ আটকে গিয়েছিল। মন তো আর নিজের কথায় চলে না। আমার কি দোষ বল? দাঁত কটমট করে বলে। নিক শালা তোকে দিয়েছিলাম দেখে রাখতে, অথচ তুই। থেমে যায়, নিঃশ্বাস টেনে বলে। ভাগ্য ভালো তোকে জানে মারিনি। আরিশ ইনোসেন্ট ফেস নিয়ে বলে, নিক 2 দিনের মোহে পড়ে গিয়েছিলাম ভাই, তার জন্য তো কম শাস্তি দিসনি। কিন্তু বিশ্বাস কর, এখন নিজের ছোট বোন ভাবি। তোর যদি এতেও প্রবলেম হয় তবে নিজের মায়েরা শুনে বসাচ্ছি, তবুও এইটা নিয়ে আমার উপর টর্নেডো চালাস না। গম্ভীর হয়ে শক্ত গলায় বলে। আমার আসক্তি, আমার অ্যাডিকশন জানার পরও যখন এই নারীর ওপর মোহিত হওয়ার বিষয়টাতে তুই নিজেকে আটকাতে পারিসনি, তখন ভাবলি কিভাবে অন্য পুরুষ নিজেদের আটকাতে পারবে? এই মেয়ে ধ্বংসাত্মকারীস,
কোনো পুরুষকে 2 মিনিটে ঘায়েল করার ক্ষমতা রাখে। তার দৃষ্টি ধারালো অস্ত্রের মতো, শান্ত কিন্তু আগুনের শিখা। যে তাকাবে সেই পড়বে। আমি যদি বাহিরে বের করি, 1000টা পুরুষ তাকাবে, লালসার চোখ দিয়ে গিলে খাবে। হাত বাড়াবে একটু ছুঁয়ে দেখার জন্য। কতজনকে খুন করে রক্তাক্ত করব আমি? ওর সমস্ত সৌন্দর্য আমার নামে লিখিত। সেটার ভাগও আমি কাউকে দিতে ইচ্ছুক নই। আরিশ কিছুক্ষণ তাকিয়ে থাকে নিকের দিকে। এটা কি তার ভাই গ্যাংস্টার বস নিক জেভরান, যার হৃদয়ে কোনো মায়াদয়া নেই, করুণা নেই, অথচ আজ একটা মেয়ে কেন্দ্র করে এত পাগলামি? আরিশ তপ্ত শ্বাস ফেলে কোথায় ছিলে এই 10 দিন? ইতালি গিয়েছিলাম। হঠাৎ? 15 কোটি টাকার অস্ত্র, এইটারই ডিল ছিল। দুর্লভ ভেবে তারামি করতে এসেছিল কয়েকজন। একসাথে 20টার মাথা আলাদা করে মাটি চাপা দিয়ে এসেছি। এখন পুরোটাই আমার। জানাসনি আগে? হুট করেই হয়ে গেছে। তোকে কিছু ফাইল দেখানোর প্রয়োজন, চল আমার সাথে ভিতরে। নিক হেলান দিয়ে বলে। জরুরি না হলে যাব না। আরিশ হতাশ হয়ে বলে। জরুরি ভাই, কিছু কন্ট্রাক্ট পেপার। আজ সকালে এসেছে রাশিয়া থেকে। আরিশ ব্লেজার খুলে ডিভানের উপরে রাখে। নিক নিজের ঠোঁট কামড়ে ধরে ব্লেজারের বোতাম খুলছে আর গম্ভীর পায়ে উপরে উঠছে। পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর চারিদিকে ঝংকার তুলে। কিছুক্ষণ নীরব থাকে সব কিছু। আরে গ্যাংস্টার বস আপনি? এই একটা লাইনে পুরোটাই তাচ্ছিল্য ভাষায় বলেছে, সেটা পুরোটাই প্রকাশিত। আরিশ চোখ ছোট ছোট করে গম্ভীরভাবে তাকায়। নাজলিকে দেখে সিনা টান টান হয়ে যায়। নিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। চোখের সামনে নারী অবয়ব দেখে কপালে ভাঁজ পড়ে। ঘাড় ছড়িয়ে একটু বড় লাল চুল, দবদবে ফর্সা মুখ। নিক কিছুক্ষণ তাকিয়ে গম্ভীর হয়ে ওঠে। নারীটিকে বুঝতে বাকি নেই। বিরক্তিতে আবারও সামনে তাকায়। নিককে দৃষ্টি সরিয়ে নিতে দেখে নাজলি হেসে বলে। নিক গ্যাংস্টার বস কি ম্যানার্স জানেন না? নিজের বউয়ের বড় বোনকে সম্মান দিয়ে সালাম জানাতে হয়। কোনোদিন শিখেননি? যেতে গিয়ে উপরে যায়নি। কিছু একটা ভেবে নাজলির দিকে এগিয়ে আসে। অনেকটা দূরত্ব বজায় রেখে ঠোঁট কামড়ে বলে। না, নিজের বউটা বাদে আপাতত কাউকে মানুষ মনে করি না। বউটা জাস্ট আমার। তার সাথে কার কার কানেকশন সেটা খুঁজে লাভ নেই। গাছে কি ফল ধরেছে সেটা দেখা উচিত। গাছে পানি দিয়ে কে পরিচর্যা করেছে সেটা দেখার কোনো ইচ্ছে আমার নেই। নাজলি কৃত্রিম হেসে বলে। বউকে আদেও বউ মানেন নাকি বদ্ধ রুমের আসামি বানিয়ে রেখেছেন, জেলখানায় বন্দি করেছেন? নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে। সেটা আপনার না জানলেও চলবে। আমার স্ত্রীকে আমি যেভাবে খুশি রাখবো। বাহিরের লোকদের কথা শুনে সংসারে আগুন লাগাতে চাই না। নাজলি জেদ্দি গলায় বলে। সংসার নয়, নিয়ন্ত্রণ নিক জেভরান। মাছ দিয়ে কোরবানি হয়েছে আমার নিষ্পাপ বোন। আচ্ছা সব বাদ দিলাম, ওর বয়সটা জানেন? মাত্র 18 হয়েছে, এখনও পরিপূর্ণ বয়স হয়নি। আমার চোখে এখনও বাচ্চা। যাকে আগলে রেখেছিলাম সে এখন ক্ষণে ক্ষণে আপনার রক্তাক্ত খেলায় পিষে যাচ্ছে। একবার বিবেকের খাতায় প্রশ্ন করে দেখবেন, সে কি আদেও ঠিক আছে? আপনি একজনের ভালোবাসা ছিনিয়ে এনেছেন। নাভিদ ভাই অ্যানিকে সেই ছোট থেকে ভালোবাসে। ছোট থেকে অ্যানিকে নিজের মতো করে ট্রিট করে গিয়েছে। পর্যাপ্ত বয়সের জন্য অপেক্ষা করেছে। অ্যানির যখন বয়স হবে তখন নিজের বউ করে ঘরে তুলবে। কিন্তু আপনি ঘূর্ণিঝড়ের মতো সব ধ্বংস করে দিলেন। একজনের ভালোবাসা কেড়ে নিলেন। ক্ষমতা দিয়ে সব কিছু আটকে রেখেছেন। নাবিদ ভাইয়ের মতো এমন মানুষ চোখের দিনের পর দিন ঝরছে জাস্ট পানি আপনার কারণে। আপনি কাপুরুষের মতো 2 দিনের ভেতর সব লণ্ডভণ্ড করে দেন। এত কিসের জেদ আপনার? দুনিয়ায় তো মেয়ের অভাব পড়েনি। আমার বোনটার পিছনে কেন পড়েছেন আপনি? কেন অন্যের ভালোবাসা ছিনিয়ে নিলেন? নিকের ধূসরমণি টকবক করে জ্বলছে। নাজরির চোখও লাল হয়ে গিয়েছে। কান্না আটকে রেখেছে কোনো রকম। নিক ঘন ঘন শ্বাস টেনে কপাল ঘেঁষে বলে। ধ্বংস করাটাই আমার কাজ, মিস নাজলি। আমি ধ্বংসাত্মক জেনেও পুনরায় রিপিট করেছেন কোন জ্ঞানে? কাপুরুষ অপেক্ষা করে আর বীর পুরুষ বউ বানিয়ে ছাড়ে। তাছাড়া আমার পাজরের অংশ থেকে সৃষ্টি করা নারীকে অন্য পুরুষের নামের সাথে মিলিত করেন কোন স্পর্ধায়? এখন যদি আপনার প্রাণটা নেই, ছটফট করবেন না তো? নাজলি তাচ্ছিল্য হেসে বলে। নিক আপনার ধ্বংস না দেখা অবধি মরতে চাচ্ছি না। ঠোঁট চেপে গম্ভীর গলায় বলে। চাপ নেবেন না। আপনাকে 10-15টা বাচ্চার আন্টি না বানিয়ে মারবো না। এতদিনে হয়েই যেত, কিন্তু আপনার বোন মানতেই চাচ্ছে না।
নাজলি লজ্জায় কেশে ওঠে। আরিশ ঠোঁট চেপে হাসি সংবরণ করে। নাজলির আগে ফুঁসে ওঠে। ভুলেও যদি এমন কিছু করেছেন তাহলে। নাজলিকে বাক্যটা শেষ করতে না দিয়ে নিক গম্ভীর গলায় বলে। কলমের কালি অপচয় করে ফেলে দেওয়া উচিত নয় মিস নাজলি। নাজলি ভ্রু কুঁচকে ফেলে। নিকের ইঙ্গিত বুঝতে পারছে না। এদিকে আরিশের চোখ বড় বড় হয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে নাজলির দিকে তাকায়। নাজলিকে অবুঝের মতো তাকিয়ে থাকতে দেখে ঠোঁট চেপে হাসে। নাজলি অবুঝের মতো বলে। বুঝলাম না, কি ইঙ্গিত দিয়েছেন? কিছুর ইঙ্গিত দেইনি, বলাটা আমার ইচ্ছে ছিল, এখন বুঝে নেওয়াটা আপনার দায়িত্ব। নাজলি বিরক্ত হয়ে নিকের প্রতি। রাগটা যেন আজ একটু বেশি বেড়ে যাচ্ছে। অনেক কষ্টে নিজেকে সংযত করে বলে। আজ প্রথম আপনাকে দেখেছি, দেখলে মনে হয় না ভিতর এত কালো দুনিয়া পুষে রেখেছেন। আমাকে কেন বন্দি করে রেখেছেন? নিক খাপছাড়াভাবে বলে। আপনাকে আটকে রাখা আমার জব নয়, সেটা নিজের হাজবেন্ডকে জিজ্ঞেস করুন। নাজলি রাগে ফুঁসে ওঠে। হাজব্যান্ড মাই ফুট, মুক্তি দিন আমাদের। ওকে, আমাকে মুক্তি দিতে হবে না, সারা জীবন দাসত্ব করব আপনাদের। তবুও আমার ছোট বোনটাকে মুক্তি দিয়ে দিন। জেলখানার সেই নরকীয় রুমে থাকতে পারবে না সে। নাজলির মুখ বন্ধ হয়ে যায়। লজ্জা অস্বস্তিতে মাথা নিচু করে ফেলে। নাজলির মুখ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। লজ্জা ও অস্বস্তির ভারে তার মাথা স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে। মনে মনে নিককে অতৃপ্ত তীর বাণের মতো বিয়াদব বলে অজস্র গালি বর্ষণ করে। নিক নিজে রাগের স্রোতকে সংযমে নিয়ন্ত্রণে রাখছে। সেই নিয়ন্ত্রণের দৃঢ়তা আরিশের কাছে দৃশ্যমান। নিক যে নিজেকে নিয়ন্ত্রণ করছে আরিশের বুঝতে অসুবিধে হচ্ছে না। পরিস্থিতি বদলাতে ইশারা দিয়ে উপরে নিয়ে যেতে থাকে। নাজলি কিছু বলতে গিয়েও থেমে যায়। এমন কথা বলে গিয়েছে যে এখন অস্বস্তিতে গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। নিস্তব্ধ মিনারের অন্তরালে সমুদয় নিঃশব্দকে ছুঁয়ে থাকা অন্ধকার, যেখানে প্রতিটি কোণা আড়াল করে রেখেছে সময় নিঃশেষ হাহাকার। সেই মিনারটা দাঁড়িয়ে আছে জঙ্গলের নিকটে, একটা বিশাল সমুদ্রের পাশে। মিনারের এক বদ্ধ রুমে অষ্টদশী কন্যা নিস্তব্ধ ঘুমে নিজেকে সম্পূর্ণভাবে বন্দি রেখেছে। তার শরীর একদম শিথিল হয়ে আছে। মন অচেতন, তবুও চারিপাশের নিঃশব্দে যেন ঘুমন্ত মনটিও আংশিক সচেতন হয়ে উঠেছে। রুমে পিন পিন নীরবতা। কালো আর গালো লাল রং এর আস্তরণের রুমটা কেমন ছমছমে হয়ে উঠেছে। এই স্থিরতার মধ্যে প্রবেশ করে এক অবয়ব তার ছমছমে উপস্থিতি দ্বারা বায়ুকে নিজস্ব স্পন্দনে ভাসিয়ে দেয়। প্রতিটি পদক্ষেপে মৃদু শব্দ হয়। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে। তার উপস্থিতি বাতাসে লুকানো শীতলতার কম্পন যেন কন্যার স্বপ্নকে ঘিরে রাখে। অবয়বটির উপস্থিতি একদম সূক্ষ্ম। অবয়বটা কাছে এসে বিছানায় উঠে বসে। আবছা আলোয় মেয়েটির দিকে তাকিয়ে থাকে, যেন কতদিনের তৃষ্ণার্ত সে। এখন দৃষ্টি রেখে শূন্য বুকের তৃষ্ণা নিবারণ করছে। এই ঘায়েল করা তৃষ্ণার্ত দৃষ্টি রমণীর ঘুম ভাঙাতে সক্ষম হচ্ছে না। অবয়বটা অন্ধকারের মধ্যেই রমণীর গলায় মুখ গুজে দেয়। পেট উন্মুক্ত করে নিজের সাথে চেপে ধরে মিশিয়ে নেয়। চরম অস্বস্তিতে হুট করে রমণীর ঘুম ভেঙে যায়। হুট করে ঘুম ভেঙে পড়ে আতঙ্কে জমে যায়। নিজের পাশে কাউকে অনুভব করে ভয়ে শিরশির করে ওঠে। মস্তিষ্ক শূন্য হয়ে আসে। কোনো মতে শুষ্ক গলা ভিজিয়ে ছেড়ে ছেড়ে প্রশ্ন করে, কে 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 আপনি? মুহূর্তেই বিদ্যুৎ বেগে ভেসে আসে একটা পরিচিত কণ্ঠস্বর। কানের কাছে ফিসফিসানো মাদকতা মিশ্রিত স্বর। এই কণ্ঠটা তার অতি পরিচিত, কিন্তু এত নরম কণ্ঠ তার জন্য পরিচিত নয়। নিকের কলিজা আমার উচ্চারণ শোনা মাত্র অ্যানির সমগ্র অস্তিত্ব যেন অপ্রত্যাশিত আবেগের এক অদৃশ্য তরঙ্গ প্রতিধ্বনিত হতে শুরু করেও থেমে যায়। মনে পড়তে থাকে সমস্ত নিষ্ঠুরতা। চোখের পানি টইটম্বুর করে ওঠে। নিকের এই কোমল ডাকটা কানে এখনও শব্দ করছে। চক্ষুদ্বয়ের গভীরে এক ধরনের অপার বিস্ময় ও অব্যক্ত সংকোচের সূক্ষ্ম ছায়া দ্রুত নেমে আসে। এত নরমভাবে কথা বলার মানুষ তো গ্যাংস্টার বস নয়। তিনি একটা সময় তার সাথে নরম হয়, হয়তো মাতাল থাকলে, নয়তো ড্রাগস নিলে। মদের কোনো প্রকার গন্ধ যেহেতু সে পায়নি, তার মানে ড্রাগস নিয়ে এসেছে অ্যানি শক্তি প্রয়োগ করে নিককে সরানোর জন্য। নিক অ্যানিকে নিজের সাথে আরও গভীরভাবে মিশিয়ে নেয়। অ্যানির গলায় মুখ ডুবিয়ে মিহিস্বরে বলে, নড়াচড়া করো না তো ব্লাড রোজ। অ্যানি কণ্ঠ শক্ত করে নিকের উদ্দেশ্যে বলে, আপনি ড্রাগস নিয়েছেন তাই না?
নিক যেন অ্যানির কথা শুনল না, কেমন উন্মাদ আচরণ করছে। মনে হচ্ছে কতদিনের গচ্ছিত সম্পদ নিজের কাছে পেয়েছে। নিকের পাগলাটে স্পর্শে অ্যানি দাঁতে দাঁত পিষে চোয়াল শক্ত করে বলে, প্রশ্নের উত্তর দিলেন না? নিক হিসিয়ে বলে, কিসের? ড্রাগস নিয়েছেন? কাউকে কৈফিয়ত দেই না আমি। অ্যানি চোয়াল আরও শক্ত করে ফেলে। কৈফত চেয়েছে কখন সে? কৈফত চেয়েছে কি আপনার থেকে? সেই সাহস আর ক্ষমতা থাকলে হয়তো ভালোই ছিল। তোমার ঠিক কতটুকু ক্ষমতা সেটা যদি আমার হৃদয় দিয়ে অনুভব করতে, তাহলে অযথা এই চোখের পানি খরচ করতে না। এত ক্ষমতা থাকলে আপনার থেকে নিজেকে মুক্ত কেন করতে পারছি না? কেন এই চার দেয়ালের ভেতরে বদ্ধ এক রুমে মরণ যন্ত্রণা ভোগ করছি? নিক ঘন ঘন শ্বাস ফেলে। চুমু অবাধ্য হাতের বিচরণ থামিয়ে দেয়। অ্যানি চুলগুলো শক্তভাবে চেপে ধরে নিজের সম্মুখে নিয়ে আসে। চোখে চোখ রেখে ক্ষোভ নিয়ে বলে, ড্রাগস নিয়েছি বলে মাতাল হয়ে যায়নি। আমার থেকে মুক্তি পাবে এই কথাটা পুনরায় রিপিট করলে জবান টেনে নিয়ে আসবো। তোর ধারণাও নেই বাহিরে তোকে কেন্দ্র করে ঠিক কত আয়োজন চলছে। রাবিশ। অ্যানি ব্যথায় সামান্য গুঙিয়ে ওঠে। নিক অ্যানিকে ছেড়ে ছিটকে ফেলে দেয়। অ্যানির উপর থেকে উঠে হেডবোর্ডে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ঘন ঘন নিঃশ্বাসের সাথে রাগে মিশ্রিত হওয়া ফুসফুস শব্দ পুরো রুমে বিরাজ করছে। অ্যানি গলায় হাত রাখে। দাঁতের আঘাতে ক্ষত হয়ে গিয়েছে। অ্যানি রাগ দেখিয়ে বলে, এত দ্রুত সরে গেলেন কেন? তাণ্ডব সম্পূর্ণ করে এরপর সমাপ্তি ঘটাতেন। দুর্বল সেতুর ওপর ভারী যানবাহন চলা বিপজ্জনক, বেবি গার্ল। অ্যানির লজ্জায় নাক মুখ কুঁচকে আসে। দাঁত কিরমিরিয়ে বলে, নির্লজ্জ চিতাবাঘ, অশ্লীল। নিক হাত সরিয়ে ফেলে চোখ থেকে। ধূসর চোখ দুইটা অসম্ভব লাল হয়ে আছে। এত হিংস্র চোখের দিকে তাকানোর ক্ষমতা অ্যানির নেই। নিক ঠোঁট কামড়ে ধরে বলে, তুমি আমাকে আমন্ত্রণ করতে পারো, আর আমি সেটা নিয়ে কিছু বললেই অশ্লীল হয়ে গেলাম। অ্যানি না চাইতেও তাকিয়ে যায়। লাল চোখ দুইটা দেখে শুকনো ঠোক গিলে বলে, ড্রাগস নিয়েছেন তাই না? নিকের শান্ত স্বর, নিয়েছি। ড্রাগস শরীরের জন্য ক্ষতিকারক, জানেন না? জানার পরও এইসব সেবন করেন কোন বিবেকে? নিক গ্রীবাদেশ নাড়িয়ে শক্ত গলায় বলে, যার পুরো শরীরটাই অন্ধকারে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তাকে নতুন করে অ্যালকোহল ড্রাগসে পুড়াবে কখন? আর যদি ক্ষতিও হয় তাতে তোমার কি? অ্যানি ছটফট করে ওঠে। চোখ দুটো চারিপাশে ঘোরাতে থাকে। কারো দৃষ্টি কারো কঠিন প্রশ্ন থেকে সে পালাতে চাইছে। কোথায় পালাবে সে? আশ্চর্য, সে পালাবে কেন? প্রতিটা প্রশ্নের সম্মুখীন হতে সে জানে। অ্যানি হাঁপিয়ে ওঠে এমন যুদ্ধ মনের ভেতর হওয়াতে। খাট থেকে নেমে পা ঝুলিয়ে বসে। অন্যদিকে তাকিয়ে বলে, মানুষ হিসেবে পরামর্শ দিয়েছি, লাভ ক্ষতির মুনাফা যাচাই করে বলিনি। নিম অদ্ভুতভাবে হাসল। ঠোঁট কামড়ে বলে, থ্যাংক গড কোনো মানুষের সাথে তুলনা করেছো। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি জানোয়ার ভেবে নিয়েছো, যাদের কোনো হার্ট নেই, কষ্ট হয় না। অ্যানি বিরক্তি হয়ে বিছানা থেকে উঠে পড়ে। নিক অ্যানির পুরো শরীর দেখছে। আগের থেকে অনেকটা স্বাস্থ্য হয়েছে। রুমের ভেতরে বন্দি থাকায় ত্বক আরও জলজল করছে। পুরনো দৃশ্যমান দাগগুলোর মেডিসিনের প্রভাবে কমে এসেছে, তেমন বোঝা যাচ্ছে না এখন আর। নিকের অবাধ্য চোখ চলে যায় অন্যদিকে। ঘন ঘন নিঃশ্বাস টেনে অস্থির হয়ে ওঠে। গলা যেন শুকিয়ে আসছে। বুকের পাশে দুইটা বোতাম অস্থির হয়ে খুলে ফেলে। অ্যানি নিকের দিকে ঘুরতেই নিক ধমকে ওঠে। ওনা নেই তোমার? ওনা গায়ে জড়াও, ইডিয়েট। নিকের এমন প্রগাঢ় ধমকে অ্যানি কেঁপে ওঠে। নিজের দিকে তাকাতে লজ্জায় গা শিরশির করে ওঠে। দ্রুত বিছানার পাশ থেকে ওড়না নিয়ে শরীরে মুড়িয়ে ফেলে। কাপা কাপা গলায় বলে, এত দিকে নজর যায় কেন আপনার? আমার দৃষ্টি মারাত্মক, ব্লাড রোজ। ঠিক কোথায় কোথায় যায় তোমার ধারণারও বাইরে। শুনলে টিকতে পারবে না, তাই মৌনতাই ভালো। অ্যানির গলা শুকিয়ে আসে। শুনি। ঠোঁট কামড়ে ধরে হেসে বলে, টিকতে পারবে না। অ্যানি সাহস সঞ্চয় করে বলে, তাও বলুন। নিক অধরে বাঁকা হেসে তির্যক দৃষ্টি নিক্ষেপ করে। নিকের দৃষ্টি অনুসরণ করতে অ্যানি ছটফটিয়ে ওঠে।
গজব পড়ুক আপনার এই অশ্লীল দৃষ্টির ওপর। নিক ঠোঁট কামড়ে শব্দ করে হেসে ওঠে। অ্যানি চোখের পাতা ঝাপটে অন্যদিকে তাকিয়ে থাকে। নিজেকে ভালোভাবে পরিপাটি করে চুপচাপ বিছানার এক অংশে বসে পড়ে। নিক অ্যানির হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। ছোট্ট শরীরটাকে আবারও নিজের সাথে চেপে ধরে বলে, এমন কোনো কিছুই আমার অদেখা নয়, তাই এত লজ্জা লজ্জা ভাব দেখাবে না আমার সামনে। থেমে ঠোঁট চেপে বলে, বিগত 10 দিন ধরে তোমার কাছে আসিনি, নিশ্চয়ই খুশি হয়েছে অনেক। তাই নো, মরে গেলে আরো অনেক খুশি হতে। অ্যানির রিয়েকশন বোঝা গেল না, শুধু শোনা গেল মিহিস্বরের 2টা লাইন, মৃত্যু কামনা করার আমি কি? আর শয়তান এত দ্রুত মরে না, চিন্তা করবেন না, আপনিও মরবেন না। নিক অ্যানির কানে কামড় দিয়ে বলে, এই অভিশাপের ভাগও কাউকে দেব না। সকাল প্রায় 10টার দিকে। আরিশ কিছুক্ষণের মধ্যে ইতালি যাবে, 30 কোটি টাকার কন্ট্রাক্ট। নিক কিছু পেপারে সাইন করে গম্ভীর গলায় বলে, আর এই ব্রেসলেট হাত থেকে 1 মিনিটের জন্য খুলিস না। আরিশ মুচকি হেসে বলে, এমনভাবে কেয়ার করছিস যেন আমি তোর বউ। নিজের বউয়ের দিকে নজর দে ভাই। নিক বিরক্তি নিয়ে তাকিয়ে আরিশের দিকে। সিরিয়াস কথার মধ্যে এমন অহেতুক কথার আদৌ কোনো মানে হয়? নিক চোয়াল শক্ত করে বলে, যদি আমার ব্রেসলেটের সাথে সবকিছু ডিসকানেক্ট হয়, তাহলে তোর গলাটা কেটে ইতালি ভাসিয়ে দিয়ে আসবো। নিকের চিন্তা দেখে আরিশ গা কাঁপিয়ে শব্দ করে হেসে ওঠে। ভাগ্যিস আমি ছেলে হয়ে জন্মেছিলাম, তাহলে প্রতি রাতে তোর কত কামড় যে আমাকে খেতে হতো। যদি আমাকে পেতি তাহলে এক রাতেও মিস দিতি কিনা সন্দেহ। হয়তো সেই সুযোগে এক চান্সে 10 বাচ্চার মাও হয়ে যেতাম। আরিশের কথা অধীরাজ সামান্য কাশে। এইসব শুনে এমনিতেও সে অভ্যস্ত। নিকের যেন গায়ে লাগেনি। এইসব কথা সে প্রায়ই সময় শোনে। বাকি কাগজে সাইন করতে করতে বলে, গ্যাংস্টার বসের মেশিন এতটা দুর্বল নয়। যাকে দেখবে তার জন্যই স্টার্ট হয়ে যাবে। তার জন্য একজন নির্দিষ্ট ব্যক্তি আছে, আর ছোঁয়া ছাড়া পৃথিবীর কারোর পক্ষে নড়ানো সম্ভব নয়। আরিশ থমথমে মুখে চুপ হয়ে যায়। নিকের দিকে তাকিয়ে বলে, ডিরেক্ট বেইজ্জতি না করলেও পারতি। কাগজগুলো আরিশের দিকে দিয়ে ধমক দিয়ে বলে। দ্রুত বিদায় হয় এখান থেকে। আরিশ কথা বাড়ালো না। সময় তার কাছে এমনিতেও কম। অন্য সময়ের মতো মন প্রফুল্ল নয় তার। বারবার মনে হচ্ছে কোনো এক অমূল্য রতন রেখে যাচ্ছে সে, কিন্তু কি সেটার খোঁজ পাচ্ছে না। দুপুরে কাছাকাছির সময় নাবিদ আর নিক মুখোমুখি হয়ে বসে আছে। নাবিদ পাশের দরজার দিকে তাকিয়ে বলে, আমার ভাই কেমন আছে? বেঁচে আছে। নাবিদ ঘন শ্বাস ফেলে বলে, দেখা করে যাবে? অ্যাজ ইউ উইশ। এতদিন মনে হয়নি তোর ভাই আছে। নাবিদ শান্ত গলায় বলে, নিজেকে পুরোপুরি শুদ্ধ করতে চেয়েছিলাম, অশুভ কিছুর সঙ্গ দিতে চাইনি। অশুভ সঙ্গ পেলে শুদ্ধতা আমার জন্য কঠিন হয়ে পড়তো। নিক ব্লেজার ঠিক করে বলে, কিন্তু সে তোকে না পেয়ে আরো উন্মাদ হয়ে উঠেছে। উপস, নরখাদকের দিলে এত মহব্বত থাকে জানতাম না। নাবিদ মলিন হাসল। গ্লাস নাড়িয়ে বলে, নিক এনিকে একটু দেখতে দিবে? গম্ভীর গলায় বলে, এই তাহলে চল, এর কাছে তোর অতীতটাও জানিয়ে আসি। প্রয়োজন নেই দেখার, আমার অতীত জানলে নিশ্চয়ই অনেক ঘৃণা করবে, তাই না নিক? দিকে অ্যানি দরজায় উকি দেয় কারোর খোঁজে। মাথা ব্যথা করছে প্রচণ্ড। এই মুহূর্তে ব্যথা নিবারণের জন্য ঘরোয়া কিছুর প্রয়োজন, কিন্তু নিকের ভয়ে রুম থেকে বের হতেও পারছে না। বহু যুদ্ধের পর রুমের বাইরে পা রাখে। পা টিপে টিপে সামনে এগিয়ে আসে। ডিভানে বসা 2জন পরিচিত যুবককে দেখে সেখানেই থমকে যায়। অ্যানির পায়ের শব্দ নাবিদ না বুঝলে নিকের কানে আসে। ঘাড় ঘুরিয়ে অ্যানির দিকে তাকায়, কিন্তু অ্যানির দৃষ্টি নাবিদের দিকে। নাবিদ আর নিককে দেখেনি। অ্যানি 2 কদম পিছিয়ে যায়। ভয়ে থরথর করে কাঁপছে সে। মনে একটাই ভয়, নিক যদি নাবিদের কোনো ক্ষতি করে ফেলে। অ্যানি বহু কষ্টে বলে, নাভিদ ভাই, আপনি এখানে? নাবিদ কোনো উচ্চারণে নিজেকে প্রকাশ করল না। নির্মম স্থিরতায় তার দৃষ্টি অনড় হয়ে রইল অ্যানির ওপর। যেন বহু যুগ পর মরুপ্রান্তরে আকস্মিক জলাভাসের সাক্ষাৎ মিলেছে, এবং সে সেই তৃষ্ণার্ত দৃষ্টিখানি দিয়ে সামনের মায়াবিনীর অস্তিত্ব শুষে নিতে চাইছে। কিন্তু এই নির্বাক যুবক কি বিন্দুমাত্র অনুধাবন করছে যে ঠিক তার সামনে আরেক জোড়া দৃষ্টি অগ্নির মতো রক্তাভ হয়ে রয়েছে?
যে দৃষ্টি নিঃশব্দে হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছে। অ্যানি সিঁড়ির রেলিং শক্ত করে আঁকড়ে ধরে। নিকের দিকে তাকাতেই তার বুকের ভেতরে শুষ্ক শীতের হাওয়ার মতো ভীতি জমে ওঠে। নিকের চোখে এমন এক বন্য হিংস্রতার আভা, যেন সে মাত্রই ঝড়ের আগমনী বার্তা পাঠিয়েছে। এ অঘোষিত তাণ্ডবের সূক্ষ্ম ইঙ্গিত অনুভব করে অ্যানি দ্রুত মুখ ফেরায় নাবিতের দিকে। কিন্তু নাবিত তখনও নিশ্চল পাথরের মতো তাকিয়ে আছে তারই দিকে। চোখ দুটি অস্বাভাবিক লাল আভায় দীপ্তিময়। অ্যানি চারিপাশে দৃষ্টি বুলিয়ে নিজেকে সামলে নেয় এবং অবশেষে কণ্ঠকে কঠোরতায় ধারালো করে বলে, নাভিদ ভাই, স্বাভাবিক হন। নাবিত অধরের কোণে ক্ষীণর হাস্যরেখা টেনে বলে। কেমন আছো তুমি? অ্যানিও বহুদিনে পরিচিত স্নিগ্ধ ভঙ্গিতে মৃদু হাসি ছড়িয়ে বলে, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? নাবিদ ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার কণ্ঠে তখন গভীর এক দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি করে বলে, পুরো বাড়িটা এখন একেবারে প্রাণহীন। সেই ছোট্ট এনির হাসির দীপ্তি এবং ইমরানের আলিশান অট্টালিকাকে আজ আর প্রতিফলিত হচ্ছে না। যেদিন সেই ছোট্ট পাখিটাকে এক দুষ্ট ক্ষমতাধারী রাজা নিঃশব্দে আমার বুক থেকে বিচ্ছিন্ন করে অদৃশ্য কুঠুরিতে আবদ্ধ করেছে, সেদিন থেকে নাভিদের অনুভূতিগুলো শুষ্ক পাথরে পরিণত হয়ে গিয়েছে। ক্ষমতা আছে হয়তো অনেক, রাজার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারছে না। পাখিটাকে আবার নিজের আশ্রয়ের ছায়ায় ফেরাতে পারছে না। যে গৃহে এনি নেই, সেই গৃহে নাভিদ কিভাবে ভালো থাকে বলো তো পাখি? অ্যানি কোনো রকম চোখের পানি আটকে রাখে। অন্যদিকে দৃষ্টি সরিয়ে বলে, নাবিদ এখানে কেন এসেছেন নাভিদ ভাই? আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হয়, সেটা সহ্য করতে পারবো না। হালকা হেসে বলে, অ্যানি চিন্তা করো না, আমাকে আঘাত করলেও প্রাণে পারবে না। গ্যাংস্টার বস কখনো নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে না। অবাক হয়ে বলে। মানে? নাবিদ নিকের দিকে তাকায়। নিকের হিংস্র ইগল দৃষ্টি অ্যানির দিকে। নাবিদ নিকের দিকে তাকিয়ে বলে, ওর দিকে এইভাবে কেন তাকাচ্ছিস? নিক ক্ষোভ নিয়ে শক্ত গলায় বলে, নিজের বউয়ের দিকে কিভাবে তাকাবো সেটা কি তোর থেকে পারমিশন নিতে হবে, বাস্টার্ড? অ্যানি নিকের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফেলে। আজ তার উপরে কি ঘূর্ণিঝড় যাবে সেটা এখনই সে আন্দাজ করতে পারছে। ভয়ে শিরশির করে ওঠে পায়ের নিচ। উপরে উপরে যত সাহস দেখা অভ্যন্তরীণভাবে সে নিককে জমের মতো ভয় পায়। তাকে ভয় পাওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট, গ্যাংস্টার বসের চোখ। নাবিদ চোয়াল শক্ত করে তেড়ে যায়। কেন কেন এমন করছিস আমার সাথে? আমার সব কিছুই তো তোর জানা নেই। জীবনকেই পরিবর্তন করে ফেলেছি মেয়েটার জন্য। সমস্ত কিছু জানার পরেও কেন এমন করছিস? সবকিছু জানি বলেই এখনো বেঁচে আছিস নাভিদ, না হলে একটু আগের ঘটনার জন্য তোর দৃষ্টি তুলে ফেলতাম। নাবিদের কণ্ঠ নরম হয়ে আসে। অসহায়ের মতো তাকায় নিকের দিকে। নিস্তেজ হয়ে নিকের পায়ের কাছে বসে পড়ে। হাত জোর করে বলে, নিক, এইভাবে কেড়ে নিস না। বাঁচতে পারবো না আমি ওকে ছাড়া। আমার নিজেরও জানা নেই ঠিক কতটা আসক্ত আমি ওর উপরে। তাকে ছাড়া আমার প্রতিটা সেকেন্ড মৃত্যু যন্ত্রণা ভোগ করছি। বিশ্বাস কর, মাঝে মাঝে দম বন্ধ লাগে প্রচণ্ড। নিজের আসল পরিচয় বিসর্জন দিয়েছি। যাকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, তাকে কেড়ে নিচ্ছিস কিভাবে? নিক শান্ত কণ্ঠে বলে, অভ্যেস পাল্টে ফেল, মরিচিকার পেছনে না দৌড়ে বাস্তবতা দেখ। সে মরিচিকা নয়, সে আমার বাস্তবতা, যাকে ঘিরে আমি নাভিদে পরিণত হয়েছি। নিক নাবিদের দিকে শান্তভাবে তাকায়। সামান্য ঝুঁকে ঠান্ডা গলায় বলে, এই রমণীকে তথাকথিতভাবে সৃষ্টিকর্তা আমার পাঁজরের অংশ থেকে তৈরি করেছে। তুই এমন একজনকে নিজের আসক্তিতে পরিণত করেছিস যে গ্যাংস্টার বসের প্রপার্টি। আর আমি আমার প্রপার্টির বিন্দু মাত্র ভাগ কাউকে দেই না, না ব্যবসার ক্ষেত্রে, না নিজের ব্যক্তিগত ক্ষেত্রে। অন্যের জিনিসের থেকে ভাগ পাবি ভেবে থাকলে এখনো তুই ভ্রমের মধ্যে আছিস নাভিদ। নাবিদ অসহায় কণ্ঠে বলে। কিন্তু নিক, এনিকে আমি ভালোবাসি। নিক চোয়াল শক্ত করে নাবিদের কলার শক্তভাবে চেপে ধরে। শান্ত আছি, শান্ত থাকতে দে নাভিদ। এমন লাইনে আবারও উচ্চারণ করে জিহ্বা কেটে ফেলবো রাস্কেল। বলেছি না, আমার প্রপার্টির দিকে চোখ তুলে তাকানো তোর জন্য নিষিদ্ধ। নাবিদ উঠে দাঁড়ায়, শক্ত গলায় বলে। তোর প্রপার্টি কিন্তু আমার ভালোবাসা। নিক ঠোঁট কামড়ে হেসে বলে, আমি একটুও ভালোবাসি না, ট্রাস্ট মি। এইসব ফাকিং ভালোবাসা নিক জেভরানের ডিকশনারিতে নেই। জাস্ট আসক্তি আমার।
নাবিদ রাগে ফুসফুস করতে করতে বলে, মেয়েটাকে এইভাবে রুমে বন্ধ করে রেখেছিস কেন? নিজের বউকে কি রাস্তায় ছেড়ে দিব রে পাগলা? রুম বন্দি করেই তো শান্তিতে থাকতে পারছি না। চারদিকে কুকুরের মতো জিব্বা বের করে রেখেছে। রুম থেকে বের হলে তো অস্তিত্ব পাওয়া যাবে না। সবার দিকে না তাকিয়ে নিজেকেই দেখ, একদম রুম পর্যন্ত চলে এসেছিস। নাবিদ দাঁত পিষে বলে। আমি আর সবাই এক নয় নিক। নিক ঠান্ডা শীতল গলায় বলে, সেজন্য তো এখনো বেঁচে আছিস। অন্যদের মতো লালসার দৃষ্টি রাখ, দেখ 2 সেকেন্ডে বেঁচে থাকিস কিনা। যেটা সম্ভব নয় সেটার অফার করছিস। অ্যানি নীরব দর্শক হয়ে সব শুনছে। মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নাবিদ ভাইয়ের সাথে নিকের অতীতের কোনো যোগসূত্র আছে তার বুঝতে বাকি নেই। শুধু সাধারণ কোনো যোগসূত্র নয়, প্রচুর গভীর সম্পর্ক ছিল এক সময়। সেজন্যই তো প্রতিটা গার্ড ওনাকে চেনে। যদি না চিনতো তাহলে এত এত সিকিউরিটির মধ্যে উনি বারবার ভেতরে কিভাবে প্রবেশ করেন? আরিশ ভাইকেও তো কেউ আটকাতে পারে না, ওনাকেও কেউ বাধা দিচ্ছে না ভেতরে আসতে। নিশ্চয়ই গার্ডদের সাহস বা ক্ষমতা কোনোটাই নেই ওনাকে আটকানোর। আর তার একটাই কারণ হতে পারে নিকের সাথে নাবিদের অতীতের গভীর সম্পর্ক। অ্যানির মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি এমন সম্পর্ক ছিল তাদের মধ্যে যার কারণে গ্যাংস্টার বস ওনাকে প্রাণে মারেন না? অ্যানি নিজের প্রশ্নটা চাপিয়ে রাখতে পারেনি, আতঙ্কিত হয়ে বলে। কিসের সম্পর্ক আপনাদের দুজনের মধ্যে? আপনারা অ্যানি আর কিছু বলতে পারেনি। গ্যাংস্টার বসের থাবার সম্মুখীন হয়, ঝড়ের গতিতে ওর গলাটা চেপে ধরে, চোখের পলক ফেলার আগে টেনে হিঁচড়ে উপরে নিয়ে যেতে থাকে। ব্যথায় অ্যানি জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। শুধু শুনতে পাচ্ছে নাবিদের আতঙ্কিত সুর। নিক, মিনতি করছি, মেয়েটাকে আঘাত করিস না, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। নিক থেমে যায়, হাঁটা থামিয়ে হাতের বাঁধন নরম করে ফেলে। অ্যানি যেন জীবন ফিরে পায়। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মুখে হাত দিয়ে ফুপিয়ে ওঠে। নিক অধরে রহস্যময় হাসি ফুটিয়ে অ্যানিকে এক হাত দিয়ে আলিঙ্গন করে বুকের এক পাশের সাথে শক্ত করে মিশিয়ে নাবিদের দিকে তাকায়। নাবিদের চোখ ছলছল করে ওঠে। কোনো প্রেমিক পুরুষ এই এমন দৃশ্য দেখতে সক্ষম হবে না। অ্যানি নিকের কাছ থেকে সরে আসতে চাইলে নিক আরও শক্তভাবে চেপে ধরে, কানে হিসিয়ে বলে, এখন আমি যা বলবো সব কিছুর সম্মতি দেবে, না হলে ধ্বংসলীলা দেখবে তুমি বেবি গার্ল। নাভিদের রক্তাক্ত কলিজা যদি দেখতে না চাও তবে আমার কথায় সম্মতি দেবে। মিথ্যা হলেও বলবে তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো। অ্যানি আশ্চর্য হয়, নিকের দিকে তাকায়। মিথ্যা বলতে বাধ্য করছেন? না। করছি, তবে এই মিথ্যার জন্য নিজেকে বাহবা দেবে। আপাতত যা বলছি তাই করো, না হলে নাভিদের রক্তাক্ত লাশ দেখার প্রস্তুতি নাও। অ্যানির কলিজা মুচড়ে ওঠে, কান্না মিশ্রিত চোখে নিকের দিকে তাকায়। নিক সেসব পাত্তা না দিয়ে নাবিদের উদ্দেশ্যে বলে, দৃষ্টি উপরে তোল নাভেদ, আর নিজ চোখে বাস্তবতা দেখে নে। তোর সামনে কোনো গ্যাংস্টার নয়, বর্তমানে একজন আদর্শ স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে। স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিলে কি হয় জানিস তো? অ্যানির কান্নার মাঝেও চোয়াল ঝুলে আসে। আদর্শ স্বামী স্ত্রী? কিন্তু সেটা কে? উনি আদর্শ স্বামী? পৃথিবীর সব থেকে মিথ্যা কথা হয়তো এর থেকে বেশি নয়। নাবিদ হালকা হেসে বলে, জোর করে সব করা যায় না। দেখ তোর ভয়ে কেমন সিটিয়ে আছে। নিক কপাল কুঁচকে অ্যানির দিকে তাকায়, হাসি দিয়ে বলে, তুমি আমাকে ভয় পাও ব্লাড রোজ? অ্যানি দুই পাশে মাথা নাড়িয়ে না সম্মতি জানায়। নিক গম্ভীর হয়ে বলে, মুখে বলো। নিক বিশ্বজয়ের হাসি দিয়ে নাবিদের দিকে তাকায়। নাবিদ প্রশ্নবিদ্ধ চাহনিতে অ্যানির দিকে তাকিয়ে বলে, যে তোমার জীবনের নরকে পরিণত করেছে, তুমি তাকে ভয় পাও না? অ্যানি দুই পাশে রোবটের মতো সামান্য মাথা নাড়িয়ে না সম্বোধন করে। নিক বাঁকা হেসে বলে, তুমি যে আমাকে উন্মাদের মতো ভালোবাসো সেটা তাকে জানিয়ে দাও ব্লাড রোজ। অ্যানি চোখ তুলে তাকায় নিকের দিকে। নিকের শক্ত দৃষ্টি দেখে চোখ বন্ধ করে ফেলে। ভালোবাসি ওনাকে। নাবিদ দুই কদম পিছিয়ে যায়, কথা আটকে আসে গলায়। অ্যানির দিকে তাকিয়ে বলে, তো তুমি ওকে ভালোবাসো পাখি? তোমাকে নিশ্চয়ই ফোর্স করেছে, ভয় পাচ্ছ তুমি? অ্যানি ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে বলে, নাভিদ ভাই, আপনি এখান থেকে চলে যান। নাবিদ মলিন হেসে বলে, পালাতে চাইছো মিথ্যা থেকে নিজেকে আড়াল করে? বাঁচাতে চাইছি আপনাকে। পালাতে চাইছো মিথ্যা থেকে নিজেকে আড়াল করছো? তোমাকে না পেলে তোমাকে না পেলে এমনিও মরে যাব। আর যদি তুমি কসম করে বলতে পারো তাকে ভালোবাসো, খোদার কসম পাখি, জীবনও ভালোবাসার চাদর বিছাতে আসবো না।
অ্যানির কান্নার ফলে হেঁচকে উঠে গিয়েছে। কি উত্তর দেবে এখন? কসম কেটে মিথ্যে বলার মতো পাপ সে জীবনেও করতে পারবে না। প্রশ্নটার উত্তর একদিন আমি আপনাকে দিব নাভিদ ভাই। এই মুহূর্তে কোনো উত্তর দিতে আমি আগ্রহী নই। যদি আপনি আমাকে সত্যিই ভালোবেসে থাকেন, তবে ভালোবাসার দাবি থেকে বলছি, চলে যান এখান থেকে। একটা আদর্শ চরিত্রবান মেয়েকে বিয়ে করে নেবেন। এমন মেয়ের পেছনে আর ছুটবেন না, যার দিকে হাজারো পুরুষ লালসার দৃষ্টি দিয়েছে, যাকে বিছানায় নেয়ার জন্য কুকুরের মতো জিহ্বা বের করে রেখেছে। পবিত্র পুরুষ একজন পবিত্র নারীকে ডিজার্ভ করে। আমি আবারও রিপিট করছি, কোনো বাক্য ব্যয় না করে চলে যান আপনি নাভিদ ভাই। নাবিদ অনুভূতিহীনভাবে তাকিয়ে থাকে অ্যানির দিকে। শক্ত শরীরটা সামান্য নড়াচড়া করে বলে, নজর আর নসিবের মধ্যে পার্থক্য কি জানো পাখি? নজর ঠিক তাকেই পাগলের মতো চায় যে নসিবে এত সহজে থাকতে চায় না। থেমে নিঃশ্বাস নিয়ে বলে, জানি, একটা কথাও তুমি মন থেকে বলোনি। তুমি ভয় পাচ্ছ। তোমার চোখে স্পষ্ট ভয়ের আভাস দেখতে পাচ্ছি। তোমাকে দেখার জন্য ছটফট করছিলাম, দেখে ফেলেছি। এখন আমি শান্তিতে ঘুমাতে পারবো আজ। জানি ঘুম হবে না, তবুও ঘুমাবো, কারণ আজ আমি তোমাকে দেখেছি। প্রতিটা মিথ্যা কথার সত্য জানতে আসবো একদিন। সেদিন ভয় নয়, সাহসিকতা নিয়ে উত্তর দিবে। যদি বলো নিককে তুমি ভালোবাসো, তবে কোনো দিন তোমার সামনে ভালোবাসার চাদর বিছাতে আসবো না। তবে সেদিন ভয় নিয়ে নয়, চোখে চোখ রেখে সত্যি কথা বলবে। অপেক্ষা করবো আমি, প্রয়োজনে 1000 বছর, মৃত্যুর আগ পর্যন্ত। নাবিদ ঘুরে দাঁড়ায়। এক বুক চাপা কষ্ট নিয়ে মিনারের ভেতর থেকে বেরিয়ে যায়। অ্যানি স্তব্ধ হয়ে নাবিদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। নিক অ্যানির হাত চেপে ধরে রুমে নিয়ে আসে, এরপরে দরজা বন্ধ করে দেয়। অ্যানি এখনও নাবিদের কথাগুলো ভাবছে। বিছানায় বসতে যাবে তার আগেই নিক বাহু চেপে ধরে বলে, রুম থেকে বের হয়েছো কেন? অ্যানি জেদ নিয়ে বলে। ইচ্ছে হয়েছে তাই। নিক রক্তচক্ষু নিয়ে তাকায় অ্যানির দিকে, চোয়ালটা সামান্য চেপে ধরে বলে, বারণ করেছিলাম না যেতে? বারণ করা সত্ত্বেও কেন গিয়েছো? শুনতে পাননি আপনি? ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। নিকে দাঁত পিষে বলে, নাগর দেখতে ভালো লাগে? এই চেহারাটা দেখানোর জন্য লাফ মেরে চলে গিয়েছিলে? অ্যানি তীব্র ক্ষোভে নিকের বুকে কামড় বসিয়ে দেয়। নিক নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে, রাগে কেঁপে ওঠে শরীরটা। অ্যানি প্রায় অনেকক্ষণ একই জায়গায় দাঁত বসিয়ে রাখে শক্তভাবে, মুখে নোনতা অনুভব করে ছেড়ে দেয়। এমন চরিত্রহীন মেয়েকে বিয়ে করেছেন কেন, যার চরিত্র সমস্যা আছে? 4-5টা নগর বানিয়ে রেখেছে। নিক আচমকা অ্যানিকে চেপে ধরে নিজের সাথে, মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলে, এই সামান্য শরীরে এত তেজ তোর কোথা থেকে আসে জান? আগের মতো কঠোর হতে পারি না, আঘাত করতে পারি না শক্তভাবে। কি করেছিস আমার উপর? কি মায়ায় ফেলেছিস আমায়? নিকের ধমকে অ্যানি হুট করে চুপ হয়ে যায়। কান্নাও সেকেন্ডের মধ্যে অফ হয়ে যায়। অ্যানির এমন হুটহাট পরিবর্তন দেখে নিক ঠোঁট কামড়ে ধরে হাসে। অ্যানির কোমরটা চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। অ্যানি পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে। নিক গলায় মুখ গুজে দিয়ে হিসিয়ে বলে, ঠিক এভাবে আমার প্রতিটা কথা শুনবে, আমার অবাধ্য হবে না। এতক্ষণ অ্যানি চুপ হয়ে থাকলেও এখন কেমন যেন ছটফট করে ওঠে। নিককে সরানোর জন্য শক্তি প্রয়োগ করে আতঙ্কিত গলায় বলে, সরুন। নিক যেন শুনেও শুনল না। অ্যানির জামার এক অংশ সামান্য সরিয়ে অ্যানির হাত চেপে ধরে। পাগলাটে আচরণের মধ্যেই ঘন নিঃশ্বাস ফেলে বলে, 10 দিন তো সরেই ছিলাম। অ্যানি এক কদম নিকের বাহু ধরে বন্দি হয়ে পড়ে। নিকের শক্ত থাবার সম্মুখীন থেকে বাঁচার জন্য আরও ছটফট করে ওঠে। নিক বিরক্ত হয়ে কাউচের উপরে বসিয়ে দেয়। এরপর সেকেন্ডের ব্যবধানে একটা হ্যান্ডকাফ দিয়ে অ্যানির হাত বেঁধে ফেলে। ওষ্ঠে ওষ্ঠ মেলাতে যাবে ঠিক সেই মুহূর্তে অ্যানি মুখ সরিয়ে ফেলে। ভয়ে ঘাম ঝরছে তার কপাল দিয়ে, গলা শুকিয়ে গিয়েছে। হুট করে নিকের এমন পাগলাটে আচরণ বোধগম্য হচ্ছে না। নিক হঠাৎ করে এই রূপে ফিরেছে কেন? নাবিদকে দেখে? নাবিদ এসেছে বলে কি নিক এমন করছেন? জেলাসিতে এমন করছেন নাকি রাগ মেটাচ্ছেন? কোনটা? অ্যানিকে মুখ ফিরে নিতে দেখে নিক খ্যাপা বাঘের ন্যায় অ্যানির চোয়ালটা চেপে ধরে। সামান্য চোখ রাঙেই বলে, অ্যানি, মুডটাকে নষ্ট করছো কেন এইভাবে? আবারও সাপের মতো এপিট ওপিট করলে সোজা নিয়ে যাব টর্চার সেলে, হাত পা বেঁধে। আতঙ্কিত গলায় বলে। কি 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 করবেন? অ্যানির ভয়তর মুখ দেখে নিক বাঁকা হাসে, অথচ শক্ত গলায় ধীর আওয়াজে বলে, হাত পা বেঁধে কি করে বেবি গার্ল? সবাইটা জানি না, বাট প্রতিবার আমি কি করি? এক কসাইয়ের মতো
গলা জবাই করি, আর 2 শরীরের শক্তি অপচয় করার কাজ করি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন বাই ওয়েস্টিং ফিজিক্যাল এনার্জি, মাই বেবি গার্ল? অ্যানি আতঙ্কে সিটিয়ে যায়। নিকের চোখের দিকে তাকিয়ে শুকনো ঠোক গেলে যা হবে সেসব পরে ভাবা যাবে, আগে সত্যিটা জানানো উচিত। অ্যানি নিকের তীক্ষ্ণ দৃষ্টিকে অনুসরণ করে নিজেও দৃষ্টি রাখে, ঠোঁট ভিজিয়ে মিহি সুরে বলে, আমার মান্থলি প্রবলেম চলছে। নিকের কপাল কুঁচকে আসে। অ্যানি দিকে এমনভাবে তাকায় যেন কোনো শিকারীর দিকে তাকিয়ে আছে। অ্যানি চোখ নামিয়ে নাক মুখ খিচে রাখে। নিক অ্যানিকে ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস টানে, কপাল আঙ্গুল দিয়ে ঘেঁষে শক্ত গলায় বলে, মান্থলি প্রবলেম মাসে কতবার হয় তোমার? অ্যানি আর চোখে নিকের রাগান্বিত মুখের দিকে তাকায়, সাথে সাথে চোখ নামিয়ে মিহি সুরে বলে, একবার। ঘুরে অ্যানির দুইটা বাহু চেপে ধরে, চোয়াল শক্ত করে চাপার স্বরে বলে। মিথ্যে বলছো? অ্যানি সাথে সাথে মাথা নাড়িয়ে বলে, নিক না, দাঁত পিষে। তাহলে 1 মাসে 2 বার? সেটা কখন বললাম? নিক রাগ নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু তবুও নিজেকে সংযত করে তীব্র ক্ষোভে বলে। তাহলে ওই দিন মিথ্যে বললে কেন? অ্যানি ভয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। নিকের দিকে এই মুহূর্তে তাকানো যাচ্ছে না, সেই সাহস তার মধ্যে হচ্ছে না। বহু কষ্ট করে বলে, আপনার থেকে বাঁচতে। নিকের হাত শিথিল হয়ে আসে, ছেড়ে দেয় অ্যানির বাহু, সোজা হয়ে ডিভানে বসে, ছন্ন ছাড়া হয়ে চারিপাশে তাকায়। মুখটা কেমন লালচে হয়ে গিয়েছে, ধূসর চোখ দুইটা রক্তিম বর্ণ ধারণ করে। নিক ঘন ঘন শ্বাস টেনে একদম শান্ত কণ্ঠে বলে, এই মিথ্যার জন্য আমি 10 দিন মিনারে আসিনি। জানি সান্নিধ্যে থাকলে নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ি, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা গ্যাংস্টার বসের আছে। নিকের কণ্ঠ ধীরে ধীরে কঠিন হতে থাকে, কাউচটাকে লাথি মেরে ফেলে দেয় ফ্লোরে। মুহূর্তে এক বিকট শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সব কিছু। অ্যানির দেহটা সামান্য কেঁপেছে, শুধু ভয়ে থম মেরে বসে আছে। নিক অ্যানির দিকে তাকায়। দিশেহারা গ্যাংস্টার বস নিজের স্ত্রীর দুইটা বাহু সামান্য চেপে ধরে বলে, তাকাও আমার দিকে। অ্যানি তাকায় না, তীর তীর করে কাঁপছে তার ছোট্ট শরীরখানা। অ্যানির এমন নীরবতা যেন নিকের রাগটাকে আরও বাড়িয়ে দেয়। প্রগাঢ় ক্ষুব্ধতা নিয়ে গর্জে ওঠে নিক। তাকাতে বলেছি আমি। নিকের ধমকে অ্যানির সাথে সাথে তাকায় তার দিকে। নিক শান্ত হয়ে শ্বাস টানলো, অ্যানির মুখটাকে নিজের 2 হাতের মাধ্যমে আগলে নেয়। বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে বলে, মিথ্যের আশ্রয় কেন নিলে? মিথ্যেবাদীদের আমি চরম ঘৃণা করি। নিজের জন্মদাত্রীকেও বাঁচতে দেইনি। চোখে চোখ রেখে মিথ্যে কেন বলেছ আমার সাথে? অ্যানি চোখ বন্ধ করে নেয়, নিজেকে স্বাভাবিক করতে চাইছে এই মুহূর্তে, কিন্তু সামনে বাঘ থাকলে আদৌ স্বাভাবিক থাকা যায়? অ্যানি কণ্ঠ নিচে নামিয়ে বলেন, একবার তো বলেছি আপনার ভয়ে। নিক হাতের বাঁধন আরো শক্ত করে বলে, ভয় কেন পাও আমাকে? যখন আমি রেগে যাই সামলাতে পারো না আমাকে? অ্যানি অবাক হয়ে বলে, আপনাকে সামলাবো? নিজের মধ্যে থাকেন আপনি, ঠিক কতটা অমানুষে পরিণত হন সেটা যদি আমার চোখ দিয়ে দেখতেন তবে নিজেও নিজের প্রতিচ্ছবি দেখে ভয় পেতেন। আপনি হিংস্র নিক জেভরান, যার সাথে মোকাবেলা করার সামর্থ্য আমার নেই। আপনার স্পর্শ সহ্য করতে পারি না আমি। এই রক্তাক্ত স্পর্শে আমি শুধু ক্ষতবিক্ষত হব। তার থেকে বরং একটু মিথ্যে না হয় বলে ফেলেছি, কি যায় আসে তাতে? মুক্তি তো মনে হয় এ জীবনে পাবো না। যদি পালিয়ে যাই আবারও খুঁজে নেবেন, খুঁজে হয়তো আবারও চাবুক দিয়ে রক্তাক্ত করে ফেলবেন। তবে এইটা ভাববেন না হাল ছেড়ে দিয়েছি, সুযোগ। অ্যানি আর বলতে পারল না, ব্যথায় গঙিয়ে ওঠে। তীব্র ব্যথায় ছটফট করে ওঠে রমণীর ছোট্ট কায়া। নিক গলার চাপ আরও তীব্র করে দাঁত পিষে ওঠে। স্টপ ইয়োর ড্রামা, না হলে জবান টেনে আদার। বাহিরে যুদ্ধ করতে করতে হয়রান হয়ে যাচ্ছি, আর তুই রুমে বসে পালিয়ে যাওয়ার ধান্দা করছিস? ধান্দাবাজ নারী, মেরে ফেলি ঠিক এইভাবে গলাটা চেপে। যদি মেরে টর্চার সেলে ফেলে রাখি একটা কাকও জানবে না, কিন্তু প্রাণে মারতে পারবো না। ইউ আর সো ড্যাম অ্যাডিকটিভ দ্যাট আই কুডন্ট ইভেন কিল ইউ, নট ইভেন ফর মাই লাইফ। নিক থামে। অ্যানি ছাড়া পাওয়ার জন্য নিকের সাথে এক প্রকার যুদ্ধ লেগে যায়। নিক অ্যানির হাতটাকে শক্তভাবে পেছন দিয়ে পেঁচিয়ে ধরে বলে, কেন সৃষ্টিকর্তা তোকে এই ব্রহ্মাণ্ডে পাঠালো? আর কেন আমাকে এতটা উন্মাদ করলো তোর প্রতি? প্রতি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে আতঙ্কে থাকি শুধুমাত্র তোকে নিয়ে। যে গ্যাংস্টার বস নিক জেভরান দীর্ঘ বছরের পর বছর নিকরের সাথে যুদ্ধ করে অন্ধ কুঠরিতে কাটিয়েছে, সে আজ ভয় পাচ্ছে।
দীর্ঘ 2.5 বছর ধরে তীব্র দহনে জ্বলে পুড়ে মারছিস আমাকে। ড্রাগস হয়ে উঠেছে আমার নিত্যদিনের সঙ্গী। আমার ছন্ন ছাড়া অগোছানো অগোছানো অগোছালো হবে। আমার ছন্ন ছাড়া অগোছালো জীবনে এসে আরো তছনছ না করলেও তো পারতিস। অ্যানি ব্যথায় কান্না করে ওঠে। নিক ছেড়ে দেয়। অ্যানি যেন জীবন ফিরে পেয়েছে। পানির প্রয়োজন এই মুহূর্তে। নিক নিচের ঠোঁট কামড়ে ধরে শক্তভাবে, এমনভাবে ধরেছে যে সাথে সাথে তরল রক্ত গড়াতে থাকে। অ্যানি সেদিকে তাকিয়ে আটকে ওঠে। দিশেহারা রমণী আতঙ্কিত গলায় উচ্চারিত করে, নিক, আপনার ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। দ্বিতীয়বারের মতো অ্যানির মুখে নিজের নাম শুনে গ্যাংস্টার বসের কি হলো বোঝা গেল না। ঠোঁট ছেড়ে দিয়ে অদ্ভুতভাবে হাসলো। অ্যানির ঠোঁটে রক্তাক্ত ঠোঁট দিয়ে মিনিট লাগিয়ে শক্ত করে চুমু খেয়ে বলে, গলায় ব্যথা পেয়েছো তাই না? আফসোস আমার ব্যথা দেখলে না। লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। সেকেন্ড বার যদি মিথ্যের আশ্রয় নাও তাহলে বিলিভ মি, ব্লাড রোজ আমার সর্বোচ্চ খারাপ রূপ দেখতে পারবে। এই 10 দিন আমি আলাদা থেকেছি মাত্র একটা মিথ্যের জন্য। এই নিষ্পাপ চাহনি আজ তোমাকে বাঁচিয়ে দিল, কিন্তু পরের বার এটাও বাঁচাতে পারবে না। কথাটা বলে থামে, কিন্তু পরের মুহূর্তে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, এখন সত্যি বলছো? অ্যানি ছটফটিয়ে ওঠে। ট্রাস্ট মি, আজকের কথায় বিন্দু মাত্র মিথ্যে নেই। নিক ডিভান থেকে উঠে থেকে বের হয়ে বারান্দায় যেতে যেতে বলে, When the time comes, I'll check it myself. নিকের কথাটা কানে আসতে অ্যানি বিড়বিড় করে, লুচ্চা চিতাবক, মেয়েরা নাকি নিজের হাজবেন্ডের কাছে সর্বোচ্চ সেফ থাকে, কিন্তু আমি তো নিজের হাজবেন্ডের কাছেই সেফ না। বাইরের লোকে কুনজর দেবে কখন? ঘরের লোক এই 24 ঘন্টা অশ্লীল দৃষ্টি দিয়ে রাখে। শালার জিন্দেগি। নিজের ভাবনায় অ্যানি নিজেই হতভম্ব হয়ে যায়। আশ্চর্য, সে এইসব কি অযথা চিন্তা করছে? হাজবেন্ডকে, এমন হার্টলেস যন্ত্রকে নিজের সাথে জড়িয়ে বোকামি করিস না অ্যানি। জীবনের সব থেকে বড় অপরাধ হবে এইটা। তারা অত্যাচার, আঘাত, হার্ট করতে জানে, কিন্তু কোনোদিন ভালোবাসতে জানে না। পুরো পৃথিবী না জানুক, কিন্তু তুই তো জানিস ঠিক কতটা অন্ধকার আছে প্রতিটা লোকের ভেতর। তারা খারাপ, দয়ামায়াহীন। তার থেকেও বড় অন্ধকার হলো অশুভ পাপাচারে লিপ্ত গ্যাংস্টার বস। অ্যানি ভাবনার মধ্যেই টিফানে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। নিক বারান্দায় এসে রিমোটের মাধ্যমে প্রতিটা কাউচ তুলে দেয়। মুহূর্তেই দিনের আলো প্রবেশ করে বিশাল ব্যালকনির কানায় কানায়। নিক রুমের দিকে এক পলক তাকিয়ে রুমের সামনে কালো পর্দাগুলো টেনে দেয়, এমনভাবে টেনে দেয় যাতে রুমের সামান্য আলোও ঢুকতে না পারে। বারান্দায় প্রান্ত দেশে রাখা বিশালকৃতির চেয়ারে বসে আছে গ্যাংস্টার বস, দেহভঙ্গিতে অনড় আধিপত্য। দৃষ্টিতে নিস্তব্ধ হিংস্রতা ভেসে উঠেছে, দেয়ালের প্রান্তে ধাক্কা খাচ্ছে। নিকের সামনে বিস্তৃত একটি পুরনো মানচিত্র, ভাঁজে ভাঁজে জমে থাকা লালচে দাগ, দেখেই বোঝা যাচ্ছে অতীতের অপরাধ চিহ্নে মোড়া কোনো ভূখণ্ড। মানচিত্রের পাশে ছড়িয়ে আছে টুকরো টুকরো কাগজ, অসম্পূর্ণ পরিকল্পনা, অর্ধেক নাম আর কিছু নীরব সিদ্ধান্ত। জানা নেই এই কাগজগুলো ঠিক কি, কারো জীবন দানে নাকি জীবন বিনাশে। কাচের ছোট টেবিলে সাজানো রয়েছে কাচের বোতল, বিদেশি মদ, কোকেইন, আরও অনেক কিছু। নিক ম্যাপের দিকে তাকিয়ে সোজা হয়ে বসে, মাথা ঠান্ডা করার জন্য ওয়াইনের বোতলের দিকে তাকায়, কিন্তু কেন জানি সব কিছু বিরক্ত লাগছে। রাগে শরীর কাঁপছে তার, কিন্তু রাগটা কী কারণে সেটা গ্যাংস্টার বস নিজেও জানেন না। চোখ বন্ধ করে ডিভানে গা এলিয়ে দেয়। বুক চিরে যেন বেরিয়ে আসে। অধীরাজ আর 2জন গার্ড বাগানবাড়ির বদ্ধ রুম থেকে 2টা বিশাল বক্স বের করে। পুরো বক্স স্টিলের লাল রঙের ছিল, উপরে কিছু লেখা ছিল। কি লেখা সেটা বোঝা মুশকিল। অধীরাজ গার্ডকে ইশারা দিয়ে বলে, গার্ড, এইগুলো সোজা প্রাইভেট জেটে নিয়ে চলো। বস বলেছে 1 ঘন্টার ভিতরে যাতে সব থাকে সেখানে। উনি রাতে সব চেক করবে, আর ইচ্ছা দেশে আসলেই বাকি কাজ করা হবে। মাথা নাড়িয়ে বক্স 2টা নিয়ে চলে গেল। অধীরাজ কাউচের উপর থেকে গ্লাস নেয় পানি খাওয়ার জন্য, কিন্তু আচমকা কেউ গ্লাসটা হাত থেকে টেনে নিয়ে যায়। অধীরাজ দাঁত পিষে তাকায় সেদিকে। নাজলে বাহিরের দিকে তাকিয়ে বলে, বক্সে কি ছিল এইসব? অধীরাজ বিরক্ত হয়ে বলে, সেটা না জানলেও চলবো। কেন জানবো না? নিশ্চয়ই কোনো মানুষ নিয়েছেন, তাই না? মানুষ নেওয়ার হলে এইভাবে লুকিয়ে নিতে হবে না। গাড়িতে ঢুকাবো আর তরসার সেলে নিয়ে গলাটা আলাদা করব, ব্যাস কাহিনী খতম। নাজলি ঘৃণায় নাক মুখ কুঁচকে বলে, কি নিয়ে গিয়েছেন তাহলে? বিভিন্ন অস্ত্র আর ড্রাগস নেবেন?
সামান্য নেবেন, 10 দিন অজ্ঞান হয়ে থাকবেন, বললে এনে দিতে পারি। নাজলি শক্ত ভঙ্গিতে তাকায়। অধীরাজ পানির গ্লাসটার দিকে এক পলক তাকিয়ে বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। পানি পান করার প্রয়োজন মনে করল না। চলে যেতে যাবে এমন সময় নাজলির কথায় কপাল কুঁচকে ফেলে। ক্রিমিনাল বাডা কোন গুহায় ঢুকেছে বলতে পারবেন? অধীরাজকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নাজলি চোখ ছোট ছোট করে বলে। নিজের স্যারকেই ভুলে গেলেন? অধীরাজ তপ্ত শ্বাস ছেড়ে বলে। হুট করে স্যারের খোঁজ করছেন যে? নাজলি হালকা লাজুকতা নিয়ে বলে। স্বামীর খোঁজ না করলে কি চলে দেবরজি? অধীরাজ কাশতে গিয়েও থেমে যায়। নাজলি বাঁকা হেসে লাজুকতা নিয়েই বলে। একটা ফোন দিবেন আপনার স্যারকে। অধীরাজ গম্ভীর গলায় বলে না। স্যার এখন ব্যস্ত আছে। নাজলি আহত গলায় বলে। কোথায় আছে? ইটালি। নাজলি শান্ত চোখে তাকিয়ে বলে। আপনার স্যারকে একটা ফোন দিন। বললাম তো ব্যস্ত আছে। নিজের স্ত্রী সন্তানের থেকে ব্যস্ত আর কিছুই নেই। অধীরাজ অবাক হয়ে বলে। নাজলি সন্তান? সামান্য কেশে নিজেকে স্বাভাবিক করে নেয়। মাথা নিচু করে বলে। আপনি চাচ্চু হতে চলেছেন অমাবস্যা সাহেব, আর আপনার স্যার বাবা। সংবাদটা পাঠানোর জন্য মরিয়া হয়ে আছি, একটু ফোন দিন না। অধীরাজ কথা বলতেও ভুলে যায়। হা করে তাকিয়ে থাকে নাজলির দিকে। স্যারকে মেয়ে দিয়েছে শত্রুদের হাত থেকে বাঁচাতে, অথচ স্যার মেয়েটাকে নিজের বাচ্চার মা বানিয়ে দিয়েছে। আশ্চর্য হারবান সেবন করে তারা। একজন মা বানানোর জন্য যুদ্ধ করছে, আরেকজন চুপি চুপি অলরেডি বানিয়েও দিয়েছে। আর এদিকে আমি এক হতভাগা, কাজে চাপে নিজের না হওয়া বউটার সময় পর্যন্ত নিতে পারছি না। সৃষ্টিকর্তা তুমি বিচার করো। অধীরাজকে এমন হা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নাজলি ঠোঁট চেপে হাসে। আহত গলায় বলে। কি হলো অমাবস্যায় ঢেকে যাওয়া দেবরজি? ফোন দিবেন না নিজের স্যারকে? অধীরাজ পকেট থেকে ফোন বের করে। আরিশের নম্বরে ফোন দিয়ে মোবাইল এগিয়ে দেয়। নাজলি ফোনটা হাতে নিয়ে বিড়বিড় করে বলে। তোর জীবনটাকে আমি জ্বালিয়ে মারবো ক্রিমিনালের বাচ্চা। দেশের বাইরেও তোকে শান্তিতে থাকতে দিব না। সময়ের ব্যবধানে পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর ভেসে আসে। হ্যাঁ অধীরাজ বল। নাজলি গলা কেশে কান্নার সুরে বলে। কেমন আছেন স্বামীজান? নিজের বউকে বলে গেলে কি হতো? ইস, কত চিন্তা করছিলাম জানেন। নাজলি গড়া পেতে আরিশ চেঁচিয়ে ওঠে। তুমি? অধীরাজের ফোন তোমার কাছে কেন? আর অধীরাজ কোথায়? নাজলি চোয়াল চেপে ধরে পাল্টা ধমকায়। আর আস্তে চাচা বাল, কানে তালা ঝুলিয়ে দেওয়ার ধান্দা করছেন নাকি? দাঁত পিষে বলে। তুমি সারা জীবনের জন্য কালা হলে খুশি হতাম, স্টুপিড। আরিশ লাগে ফোনটা কাটতে যাবে, তার আগেই নাজলি লজ্জা নিয়ে বলে। নিজের সন্তানের মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? আরিশ কপাল কুঁচকে বলে। সন্তানের মাকে আর সন্তানকে? নাজলি ওড়না দিয়ে মুখ ঢেকে বলে। আর সন্তান আমার পেটে, আর আমি আপনার সন্তানের মা। আরিশ বসা থেকে দাঁড়িয়ে ওঠে, আবারও চেঁচিয়ে ওঠে। হোয়াট? পাগল হয়ে গিয়েছো তুমি? আমি মা হতে চলেছি, খুশি হননি আপনি? আরিশ চোয়াল শক্ত করে ধমকে ওঠে। জাস্ট স্টপ ইট ফাকিং গার্ল। এইসব কথা বলার দায়ে সামনে থাকলে খুন করতাম। আমি তোমার সন্তানের বাবা হতে যাব কেন? নাজলি ভাঙা গলায় বলে। যেভাবে আমি মা হয়েছি। আরিশ ধমকে বলে। মিথ্যে অপবাদ দিলে খুন করব। একবারের জন্য কাছে যায়নি তোমার, সন্তান আসবে কোথা থেকে? নাজলি ফুপিয়ে ওঠে। মিথ্যে কেন বলছেন? চুমু খাননি আপনি আমাকে? সামান্য চুমু খেলে কেউ প্রেগনেন্ট হয়ে যায়? লাইক সিরিয়াসলি? তোমাকে? আরিশকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে কান্না করে বলে। আপনি এই সন্তানকে অস্বীকার করতে পারেন না হাফলিডিসের বাপ। এটা আপনার ভালোবাসার অংশ, আপনার অস্তিত্ব সে। তাই তো এমন হাফলিডিস। সেও আপনার মতো ঝগড়ুটে হবে মেয়েদের মতো। কোনো এক রাতে আপনার করা পাগলামোর অংশ সে। আপনার হয়তো খেয়াল নেই, একদিন রাতে কিছু মিছু হয়েছিল, ভুল করে চলে আসে আমার গর্ভে। আপনাকে জানাবো না ভেবেছিলাম, অথচ প্রেগনেন্ট হয়ে যাই না চাইতেও। আপনি অস্বীকার করলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই আক্কাসের বাপ। দেওয়ালে মাথা ঠুকতে হবে স্বামীজান, আপনি মেনে নিন। আপাতত রাখছি, কান্নার জন্য কথা বলতে পারছি না। খেয়াল রাখবেন নিজের, পারলে বাচ্চার জন্য একটু দোয়া করবেন।
আরিশকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয়। অধীরাজের কাছে ফোনটা দিয়ে কান্নার অভিনয় করতে করতে রুমের ভেতরে চলে যায়। আগুন একটা লাগিয়ে দিয়েছে, এখন সে আগুনে চিন্তিত হয়ে জ্বলে পড়ে ছাই হবে ক্রিমিনালের বাচ্চা। এইদিকে অধীরাজ আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। নাজলির মুখে বাচ্চাদের নাম শুনে হতবম্ব সে। মেয়েটার কান্না কিছুটা খারাপও লাগলো। এদিকে অধীরাজের ফোন পাচ্ছে। অধীরাজ ইচ্ছে করে ফোন রিসিভ করেনি, যা হবে সামনাসামনি হবে। দিয়েছিল হেফাজত রাখতে, অথচ এক চান্সেই মা বানিয়ে দিয়েছে। আশ্চর্যজনক, হার্বাল খায় তাহলে। রাস্তার এক প্রান্তে ব্যস্ততা নিয়ে দাঁড়িয়ে আছে রমণী। চারপাশের কোলাহল উপস্থিতি ঢেকে রাখলেও তার দৃষ্টি বারবার ছুটে যাচ্ছে দূরে সেই নির্জন বাড়িটির দিকে। চোখে জমে উঠেছে একরাশ অস্থিরতার ছায়া। প্রতিটি ক্ষণ অপেক্ষার ভারে তাকে আরও দিশেহারা করে তুলছে। কারো আগমনের আশায় স্থির দেহটাও যেন ভেতরে ভাঙতে থাকা এক নীরব উৎকণ্ঠা হয়ে উঠতে চাইছে। রমণীর কাছে মনে হচ্ছে সময় থেমে যেন আছে, আর সে একাই দাঁড়িয়ে আছে প্রতীক্ষার নিষ্ঠুর প্রহরে। টানা 40 মিনিট পর দেখা মিলল কাঙ্ক্ষিত মানুষটিকে। খুশিতে প্রফুল্ল হয়ে ওঠে নারীর মন মস্তিষ্ক। ইচ্ছে করছে এক দৌড়ে গিয়ে পুরুষটিকে জড়িয়ে ধরতে, আর বুকে মুখ লুকিয়ে অভিমানী গলায় বলতে, এত কাজ তোমার রাজ, একটু খোঁজ নেওয়া যায় না? রমণী কথাটা মনে করে অভিমানে মন ভার হয়ে ওঠে। পুনরায় অধীরাজের দিকে তাকাতেই দৃষ্টি মিলল তার। অধীরাজ যেন প্রচুর অবাক হয়েছে নিজের প্রেয়সীকে এই মুহূর্তে এখানে দেখে। দৃষ্টিতে মিলন ঘটলেও দীর্ঘক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টি বিনিময় ঘটল না। ফোনের রিংটংয়ে তানভি নিজের হাতের দিকে তাকায়। মেহেরের ফোন দেখে দ্রুত রিসিভ করে। ফোন রিসিভ করতেই ভেসে আসে মেহেরের অধৈর্য কণ্ঠস্বর। আপু, তুমি কি আজ অধীরাজ ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছো? তানভীর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে যে এখানে আসবে সে নিজেও জানতো না। এই বিচ্ছু জানলো কিভাবে? তানভীর সিনা টান টান করে দাঁড়িয়ে বলে, একদমই না। যে আমাকে মনে রাখে না, আমি তার সাথে দেখা করতে আসবো কোন দুঃখে? ফোনের ওপাশ থেকে শোনা গেল মেহেরের প্রাণবন্ত হাসির শব্দ। যে দুঃখে আমার পালোয়ান ভাইয়ের প্রেমে পড়েছে ওর, ঠিক সেই দুঃখে যাবে। তানভীর বিড়বিড় করে বলে। পালোয়ান না ছাই। মেহের দুষ্টু হেসে বলে, এখন তুচ্ছ করছো, সামলাতে পারবে তো তখন? তানভীর লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। আশ্চর্য, এদের কি লজ্জা নেই? কিন্তু আমার এত লজ্জা করছে কেন? তানভীর সামান্য রাগী গলায় বলে। মেহের। মেহের শব্দ করে হেসে ওঠে। তানভীর কপাল কুঁচকে বলে, ইতনা জেতা মত হাসো বহেন, মেরা ওয়ালা ছোড় দো। তুমি যাকে ভালোবেসে উম্মাদ, আদৌ জানো তার সম্পর্কে? নিজে সামলাতে পারবি? মেহেরের হাসি থেমে যায়। তানভীর ঠিক বুঝতে পারছে ঠিক জায়গায় মেডিসিন দিয়েছে। মেয়েটা এখন লজ্জায় মরে যাবে। তানভীর দীর্ঘশ্বাস টেনে নিঃশব্দে হাসলো। চোখ তুলে দেখে অধীরাজ তার দিকেই এগিয়ে আসছে। লোকটা কি এতক্ষণ দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করলো নাকি? তানভীর গম্ভীর গলায় বলে, কেন ফোন দিয়েছিলি? মেহের শান্ত গলায় বলে। আপু, আমি মিনারে যেতে চাই আবার। তানভীর অবাক হয়ে বলে, তুই পাগল মেহের? আরিশ ভাইয়া নেই এখানে, ওনার অনুপস্থিতিতে তোর বাহিরে বের হওয়া বিপজ্জনক। শান্ত হও আপু, আরিশ ভাইয়া নেই, কিন্তু অধীরাজ ভাইয়া আছে। তুমি ওনাকে বুঝাও প্লিজ। আমি কিভাবে বুঝাবো? আপু, আমি জানি তুমি আজ দেখা করতে গিয়েছো, সেই জন্য তোমাকে ফোন করলাম। ভ্রু কুচকে বলে। মেহের তুই এত অধৈর্য হয়ে আছিস কেন? শান্ত গলায় বলে, আপু, ওই দিন মিনারে একটা মেয়েকে দেখেছি, তুমি তো চলে এসেছিলে। মেয়েটা অসম্ভব সুন্দর ছিল। আমি একজন মেয়ে হয়েও ওর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম। কিন্তু আশ্চর্যের কথা, সে আমাদের বিষয়ে অনেক জানে। যতটুকু বুঝলাম, মেয়েটা শত্রুর কবরে পড়েছে হয়তো, তাই মিনারে জায়গা দিয়েছে। হয়তো তাদের কোনো পরিচিত। শুধু এটাই দেখতে যাবো, মেয়েটা চলে গিয়েছে নাকি এখনো আছে। তানভীর আশ্চর্য হয়ে বলে, কিন্তু মেহের স্যার তো মেয়েদের সহ্যই করতে পারে না। ক্লাস মিনারের মেয়ে আসলো কিভাবে? মেহের তপ্তশ্বাস ফেলে বলে, এটা গ্লাস মিনার হলেও সেটা অন্ধকারে এক জগৎ। হয়তো তাদের কোনো প্রয়োজনীয় কাজের জিনিস এই মেয়ে, তাই এভাবে লুকিয়ে রেখেছে। তানভীর আনমনেই বলে। হয়তো, কিন্তু কেন জানি অদ্ভুত সন্দেহ হচ্ছে। অধীরাজ ততক্ষণে চলে আসে তানভীর সামনে। তানভীর মেহেরের উদ্দেশ্যে বলে,
তোর সাথে পরে কথা বলছি, আর বিষয় নিয়ে আলোচনা করে দেখি রাজি করাতে পারি কিনা। তানভি ফোন কেটে অধীরাজের দিকে একবারের জন্য তাকায়নি। সামনে পড়ে থাকা চুলগুলোকে হাত দিয়ে ডান পাশে সরিয়ে এড়িয়ে চলে যায়। তানভীর মৌনতায় অধীরাজ কপাল কুঁচকে ফেলে। প্রেয়সী অভিমানে ফুলে আছে বুঝতে বাকি নেই। যে মেয়ে এক পলক দেখার জন্য খোঁজ করতে করতে বাগানবাড়ি পর্যন্ত চলে এসেছে, সে এখন এড়িয়ে যাচ্ছে। অধীরাজ ঠোঁট বাঁকিয়ে সামান্য হাসল, গলা ছেড়ে শান্ত গলায় ডাক দেয়। তানবি জান আমার। শুনল না, এক মনে সামনে এগিয়ে যাচ্ছে, এমনভাবে হাঁটছে যেন পেছনে কেউ নেই। সামনে কোনো গুরুত্বপূর্ণ কাজ রেখে এসেছে, এই মুহূর্তে যেতে না পারলে মুশকিল হয়ে যাবে। অধীরাজ লম্বা নিঃশ্বাস নিয়ে গার্ডদের দিকে তাকায়, এরপর ইশারা করে বলে, এইগুলো নিয়ে এগিয়ে যাও, কিছুক্ষণ পর আসছি আমি। অধীরাজ ইশারা দিয়ে আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে ছুটে গেল প্রেয়সীর নিকটে। অধীরাজের উপস্থিতি পেয়ে তানভি হাঁটার গতি আরও বাড়িয়ে দেয়। অধীরাজ শক্ত করে তানভীর ডান হাত ধরে ফেলে। তানভি দাঁড়িয়ে যায় কিছু সেকেন্ডের জন্য, পেছনে ফিরে নিজের হাতটার দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে ফেলে। ছাড়া পাওয়ার জন্য ছটফট করে ওঠে। ছাড়ুন আমার হাত। অধীরাজ ছেড়ে দেওয়ার বদলে আরও শক্তভাবে ধরে, অন্য হাত দিয়ে প্রেয়সীর কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। তানভীর আগে ফুসফুস করছে। অধীরাজ রাগ দেখে সামান্য হাসল, কপালে গভীর চুম্বন দিয়ে হিসিয়ে বলে,